বিশ্বব্যাপী নানান স্বাদের সাহিত্য ভাণ্ডার থেকে রোমাঞ্চকর উপকরণগুলি বেছে নিয়ে আমাদের বিশেষ নিবেদন লিসেনার্স ইউটোপিয়া অডিও সিরিজ। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘদিন বিরতি নেবার জন্য। ভালো হোক বা মন্দ, সব কাজেই আপনারা আমাদের পাশে থেকেছেন। এর আগে আমরা ভূতের গল্প, রহস্য গল্প এবং বাংলা ক্লাসিক গল্প নিয়েও কাজ করেছি এবং আপনাদের থেকে অনেক ভালোবাসাও পেয়েছি। আপনাদের জন্যই তো আমাদের প্রতিবার নতুন নতুন প্রচেষ্টা। তাই আপনাদের কাছে বারবার একটা আবদার করছি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজেদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন না, যাতে আপনাদের সাহচর্যেই আমাদের চ্যানেল ধীরে ধীরে আরো বড় হয়ে উঠতে পারে। আজ আপনাদের জন্য একটি মজার ভুতুড়ে গল্প রাখছি। ভয় তো পাবেনই, সঙ্গে না হয় একটু হাসবেনও। ভালোই হবে, কি বলেন? আমাদের আজকের গল্প প্রখ্যাত লেখক অরবিন্দ গুহর লেখা ভূত আছে পেতনি নেই। লেখক অরবিন্দ গুহর জন্ম 20 ডিসেম্বর 1928 ও মৃত্যু 3রা জুন 2018। তার লেখা কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম দক্ষিণ নায়ক, প্রথম পুরুষ, দেখা সাক্ষাৎ, সাজঘর ইত্যাদি। আর বেশি কথা নয়, তবে আবারও আরজি রইল আমাদের পাশে থাকার। আমাদের আগত আম আটির ভেপু কাজটির জন্য শুভকামনার দাবি রইল, যাতে আপনাদের কাছে আরো ভালো কাজ উপস্থাপনা করতে পারি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ভূত আছে পেতনি নেই। ভূতের নামে কিছু লেখা দরকার। ভূতের ভয়ে ছেলেমেয়েরা একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। ভূতের নামে কত আজে বাজে গল্প যে আছে। আবার কারোর কাছে ছাপার অক্ষর মানে বেদ বাক্য। ছাপার অক্ষরে ভূতের কথা দেখেছে, ব্যাস, আর কথা কি, অমনি বিশ্বাস হয়ে গেল নিশ্চয়ই ভূত আছে। আচ্ছা, ভূত কি কেউ সচোখে দেখেছে? আরে কোথায় দেখবি রে বাপু, যা নেই তাও কি কখনো কেউ দেখতে পারে? তুমি নিজে দেখেছো? দেখনি? ও, তোমার পিসে মশাই দেখেছেন। আরো একটু খোঁজ খবর নিয়ে দেখো, পিসে মশাইও স্বয়ং দেখেননি। ফলহারিণী অমাবস্যায় ভূত দেখেছিলেন তোমার পিসে মশাইয়ের আপন ভাইরা ভাই। সত্যি সত্যি দেখেছিলেন? কেননা বাজি রেখে বলতে পারি, তোমার পিসে মশাইয়ের ভাইরা ভাইয়ের চোখটি খারাপ, হজমের দোষ আছে, হার্টও সুস্থ নেই। তা উনি ভূত দেখবেন না তো ভূত কে দেখবেন? আমার কথা শোনো, দুনিয়ায় কোথাও ভূত নেই। ভগবান হয়তো থাকলেও থাকতে পারেন, কিন্তু ভূত নেই নেই নেই। কিন্তু আমার কথা কি কেউ শুনবে? কিংবা শুনলে কেউ বিশ্বাস কি করবে? না, মুখের কথা কিচ্ছু হবে না। ভেবেচিন্তে দেখলাম এ বিষয়ে অনেক কোটেশন দিয়ে একটা মোটা সোটা বই লিখলে মন্দ হয় না। ভূত যে নেই এই বিষয়ের একখানা বই। এমন সব প্রমাণ দাখিল করব, কেউ আর আমাকে এক বিন্দু অবিশ্বাস করতে পারবে না। আমার সেই বইখানা পড়লে কারোর আর ভূতের ভয় থাকবে না। তা দেখো, কলকাতায় বসে অমন বই তো আর লেখা যায় না। এত হই হল্লার মধ্যে অমন এলাহি কাণ্ড করা যায় না। একটু নির্জন নিরিবিলি দরকার। কোথায় আছে এমন জায়গা? বংশীবদন রাহা আমার ঘনিষ্ঠ বন্ধু, বিস্তর দেশ বিদেশ ঘুরেছে। বংশীবদন নিশ্চয়ই একটা ভালো জায়গার খোঁজ খবর আমায় দিতে পারবে। গেলাম বংশীবদনের কাছে, কিন্তু ভূত নেই শুনে বংশীবদন গেল খেপে। তুই ঠিক জানিস ভূত নেই? এত লোকে যে ভূতের কথা বলে, বানিয়ে বানিয়ে বলে। হ্যাঁ হ্যাঁ, বানিয়ে বানিয়ে বলে, না জেনে বলে, অন্যের মুখের ঝাল খেয়ে বলে, শুনে বলে। তুই বলছিস সত্যি সত্যি কেউ কখনো ভূত দেখেনি? আমি জোর গলায় বললাম, আরে না, কেউ সত্যি সত্যি দেখেনি। যা দেখেছে ভুল দেখেছে, দড়ি দেখে ছাপ বলে ভুল করেছে। আরে ভূতের গল্প হচ্ছে গাঁজাখুরি গল্প। খানিকক্ষণ গুম হয়ে রইল বংশীবদন, তারপর ঘাড়ে একটা মস্ত ঝাঁকুনি দিয়ে বলল, থাক বাপু, না থাকলেই ভালো। কিন্তু বাপু, যদি ধরো থেকেই থাকে,
যা রটে তার কিছু তো বটে। তাহলে ভূত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে যাচ্ছ, শেষকালে তোমার ঘাটটি না মোটকে দেয়। আর যাই করো, বেঘরে প্রাণটি দিও না বাপু। আমি রাগ করেই বললাম, ভুল বলেছি বংশীবদন, একটা আধটা ভূত আছে, তুই নিজেই একটা ভূত। বংশীবদন ফ্যা ফ্যা করে হাসতে হাসতে বলল, এ তুই রাগের কথা বলছিস দাদা? ভূত হলে তো বেঁচে যেতাম, বাড়ি ভাড়া দিতে হতো না, ট্রেন ভাড়া দিতে লাগতো না, বিনি পয়সায় রাজার হালে খাওয়া দাওয়া করতাম। ভূত হয়ে বেঁচে পড়তে থাকবো, আমি কি আর তেমন ভাগ্য করে এসেছি? তবে যাই বলুক, বংশীবদন শেষ পর্যন্ত আমাকে পছন্দসই একটা ঠিকানা দিল। নির্জনে নিরিবিলে জায়গাটি ঠিক যেমনটি আমি চাই। সে ঠিকানা কলকাতায় নয়, কলকাতা ছাড়িয়ে বহু দূরে, পশ্চিমবঙ্গেরও বাইরে, গয়ায়। হ্যাঁ রে দাদা, গয়ায় তোর খুব সুবিধা হবে ওখানে। গয়ায় যত আছে তত জ্যান্ত ভূত দুনিয়ায় আর কোথাও নেই। যদি তোর ভাগ্যের তেমন জোর থাকে, ভূতের সঙ্গে তোর মুখোমুখি দেখাও হয়ে যেতে পারে। স্বয়ং ভূতের মুখে শুনেও হয়তো অনেক ভালো ভালো কথা তুই তোর বইয়ের মধ্যে ঢুকিয়ে দিতে পারবি। গাধা কোথাকার, বলে কিনা ভূতের সঙ্গে মুখোমুখি দেখা হবে। বংশীবদনটা একটা ছাগল, যা নেই তার সঙ্গে আবার দেখা হবে কি রে? যাক, যা খুশি বলুক, ওকে চটানো এখন ঠিক হবে না। ওকে তুষ্ট রেখে আগে একটা নির্জন নিরিবিলি আস্তানার বন্দোবস্ত তো করি। আমি বললাম, ভূতের কথা তুই ছাড় তো বংশীবদন, আমার বইখানা আগে লেখা হোক, ছাপা হোক, তোকে একখানি দেব, বিনা পয়সাতেই দেব, তুই পড়ে দেখবি। হ্যাঁ, ভূত বলে কোথাও কিছু নেই। তবে যাক, গয়ার কথা কি বলছিলি, একটু বিশদ করে বলতো আমায়। সত্যি বলছিস? বিনে পয়সায় আমাকে একখানা বই দিবি? খালি আমাকে দিলেই হবে না কিন্তু, শিবশঙ্কর হালদারকেও একখানা দিতে হবে। কে শিবশঙ্কর হালদার? আহা, সেই কথাই তো বলছি। শিবশঙ্কর হালদার আমার মেসোমশায়ের বন্ধু, তার বাড়িতেই তো তোর থাকার ব্যবস্থা করে দেব। গয়ায় একখানা মস্ত বাড়ি আছে হালদার মশায়, সব সময় খালি পড়ে থাকে। ওই বাড়ি কেউ কিনতেও চায় না, কেউ ভাড়াও নিতে চায় না। কেন? সকলে বলে ভূতের বাড়ি, ওই বাড়িতে নাকি ভূতের আড্ডা, ভূতের উৎপাত। আনন্দে আমার চোখে জল চলে এলো। আরে ওই রকমই তো একটা আস্তানা আমি চাই রে, ওখানে বসে বেশ জুত করে বইখানা লেখা যাবে। কিন্তু বংশীবদনের মেসোমশায়ের বন্ধু হালদার মশাই আমাকে থাকতে দিতে রাজি হবেন তো? দরকার হলে আমি কিছু ভাড়া দিতে রাজি আছি, এমনকি কিছু আগাম দিতেও আমার আপত্তি নেই। হালদার মশাই রাজি হবেন তো? বংশীবদন খানিকক্ষণ আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর বলল, জীবনে আমি এস্তার গাধা দেখেছি দাদা, কিন্তু তোর জুড়ি আর দেখিনি। রাজি হবেন কি রে? গয়াধামের সেই ভূতের বাড়িতে তুই থাকবি শুনে হালদার মশাই তোকে মাথায় তুলে নাচবেন। ভাড়া দিতে চাইছিস? ওরে ভাড়া দিবি কি রে? ওখানে থাকবি শুনলে হালদার মশাই বরং উল্টে তোকে মন্ডা মিঠাই খেতে টাকা দেবেন। চল চল, হালদার মশাইয়ের কাছে চল। হালদার মশাই থাকেন হাতিবাগানে। বংশীবদনের সঙ্গে তো তার কাছে গেলাম। ভূত নিয়ে কিতাব লিখবো শুনে উনি তো আহ্লাদে আটখানা। জিজ্ঞেস করলেন, বাহ বাহ, এ তো অসম্ভব দারুণ ব্যাপার। কিন্তু বাবাজি, ভূতের কি কোনো কাণ্ডজ্ঞান আছে? কোনো ভূতই কি তোমার কিতাব পড়বে? এক বিন্দু রাগ না করে আমি বললাম, ভূত কোথায়? কোথাও ভূত নেই। আমার কেতাবে সেই কথাই তো প্রমাণ হয়ে যাবে। লেখা হোক, ছাপা হোক, আপনাকে দেব একখানা, পড়ে দেখবেন। হালদার মশাই খুব খুশি হলেন। ভূত নেই? বাহ, খুব সুখের কথা। যদি হাতে নাতে প্রমাণ হয়ে যায় ভূত কোথাও নেই, আরও সুখের কথা। আচ্ছা, তা কত দাম হবে বইখানার আন্দাজ করো? মস্ত বই হবে, অন্তত 20-25 টাকা তো বটে, এমনকি 30 টাকাও হতে পারে। সেই মুহূর্তে আমার হাতে 10 টাকার 3খানা নোট গুঁজে দিলেন হালদার মশাই।
না না, আমাকে তোমার ও বই বিনি পয়সায় দিতে হবে না, আগাম দাম দিয়ে রাখলাম। মোট কথা সমস্ত ভূতের গোষ্ঠীবর্গ তুমি নিপাত করে দাও। হালদার মশাইয়ের আর কোনো সারা শব্দ নেই। চোখ বুজে ধ্যানস্থ হয়ে রইলেন খানিকক্ষণ, তারপর চোখ খুলে গম্ভীর গলায় বললেন, বাবাজি, ভূতের হাতে আমি যেমন নাস্তানাবুদ হয়েছি তেমনি বোধ করি আর কেউ হয়নি। আমার ঠাকুরদার বাবার তৈরি একখানা বাড়ি লোকে বলে ভূতের আস্তানা হয়ে আছে। বাড়িটার দারুণ দুর্নাম, বিক্রি হয় না, কেউ ভাড়া নেয় না পর্যন্ত। বাবাজি, যদি তোমার দয়ায় একটু কিছু হয় আর কি, একটু দেখো। তিনি আমার দুহাত জড়িয়ে ধরলেন, তার দু চোখ থেকে ধারায় জল পড়তে লাগলো। শুভ দিনে শুভক্ষণে হাওড়া স্টেশনে গিয়ে রেলগাড়িতে উঠে পড়লাম। সঙ্গে 3টি মস্ত মস্ত বাক্স ভর্তি বই এনেছি। ভূত সম্পর্কে বই আমার কাজে লাগবে। দাঁড়াও, এমন একখানা বই লিখব কারোর আর ভূতের ভয় থাকবে না। ভূতের কথা শুনলে সকলে হাসবে। ভোরবেলা গয়া স্টেশনে পৌঁছালাম। হালদার মশাইয়ের বাড়ি গয়া শহরে নয়, শহর ছাড়িয়ে হাওয়াই আড্ডা মানে এরোড্রাম পেরিয়ে কয়েক মাইল যেতে হয়। সেসব হালদার মশাই আমাকে নিখুঁতভাবেই বুঝিয়ে দিয়েছেন। মালপত্র নিয়ে টাঙায় উঠলাম। সূর্য উঠেছে কেবলমাত্র, চতুর্দিকে ছোটোখাটো পাহাড়। হটর হটর করে টাঙা ছুটল। ঘন্টা দেড়েক লাগলো। হালদার মশাই এসে বাড়িখানার সামনে টাঙা এসে দাঁড়ালো। যা বলে দিয়েছিলেন হালদার মশাই, দোতলা ফাঁকা বাড়ি, কোথাও লোকজন নেই, কোনো দরজায় তালা চাবি পর্যন্ত নেই। আরে ভূতের বাড়ি যখন, কে অযথা তালা চাবি লাগিয়ে পয়সা নষ্ট করে। দোতলার একটা কোণার ঘর বেছে নিলাম। ময়লা হয়ে আছে, একা একা যতদূর পারি একটু ঝেড়ে মুছে নিলাম। জলকলের একটা সুন্দর ব্যবস্থা আছে, স্নানটাও সেরেই নিলাম। আজ আর খাওয়া দাওয়ার হাঙ্গামা করতে হবে না, কারণ কালকের লুচি তরকারি সঙ্গেই আছে। ওই সেটে নিলাম। শতরঞ্চি বিছিয়ে শুয়ে পড়লাম। ট্রেনে ধকল গেছে সারা রাত। শুতে না শুতেই দিব্যি ঘুম চলে এলো। ঘুম যখন ভাঙলো, হুমা সন্ধ্যা হব হব, তাড়াতাড়ি উঠে আলো জ্বালালাম। যাক, এবার বই পুঁথি খুলে বসি, কাল থেকে লিখতে আরম্ভ করব। হঠাৎ মনে হলো কাদের যেন গলার আওয়াজ শুনতে পাচ্ছি। মনেরই ভুল নিশ্চয়ই, এমন নির্জন নিরিবিলি ভূতের বাড়িতে কে আসবে? নাকি আমাকেও শেষকালে ভূতে পেল? বাপরে বাপরে, আমি শেষ পর্যন্ত ভূতে বিশ্বাস করব নাকি? আরে দূর দূর, নিচের থেকে স্পষ্ট আওয়াজ আসছে, স্পষ্ট শোনা যাচ্ছে। আরে কার গোলাম রে বাবা? আবার শুনি, কোথায় সাহেব রে বাপু? ইংরেজরা যত তো কবে খুঁজে গেছে। না, উঠতেই হলো, সচকে দেখে আসতে হয় একবার। নিচে নেমে দেখি আশ্চর্য কাণ্ড। 4 জন ভদ্রলোক দিব্যি জমিয়ে নিয়েছেন, ধ্যানস্থ হয়ে তাস খেলছেন 4 জনে। ও, এতক্ষণে গোলাম সাহেবের সারমর্ম বোঝা গেল। কি দারুণ মনোযোগ! কেউ একবার চোখ তুলে এদিক ওদিক তাকাচ্ছেন না পর্যন্ত। ও তা আমাকেই এগিয়ে যেতে হলো। আমাকে দেখে 4 জন একসঙ্গে চমকে উঠলেন, যেন ভূত দেখেছেন এমনি ভাবে চমকে উঠলেন। আমি হাসতে হাসতে বললাম, আরে ভয় পাবেন না দাদারা, আমি ভূত টুট নই, জল জ্যান্ত মানুষ। বিশ্বাস না হয় আমার গায়ে চিমটি কেটে দেখুন। আমার কথা শুনে 4 জন একসঙ্গে হেসে উঠল। ওদের মধ্যে সবচেয়ে যিনি মোটা তিনি বললেন, কি যে বলেন দাদা, আপনার গায়ে আবার চিমটি কেটে কি দেখবো? চিমটি কাটতে হবে কেন? কোনটা মানুষ আর কোনটা ভূত এক নজরেই টের পাওয়া যায়। আরে বর্দা, আপনি শুধু মানুষ নন, আপনি একজন মাই ডিয়ার মানুষ। আপনার সঙ্গে আলাপ হয়ে কি যে খুশি হলাম, কি বলবো। বলা বাহুল্য আমিও খুব খুশি। বললাম, তা যেন হলো ভাই, তা
তবে এত রাজ্য থাকতে আপনারা এখানে বসে তাস খেলছেন কেন? একজন গোফালা ভদ্রলোক বললেন। দুঃখের কথা বলবেন না মশাই, এ কোথাও এক ফোঁটা নিরিবিলি নির্জন জায়গায় নেই। আপনি বলুন, হট্টগোলের মধ্যে কি তাস জমে? বাজি রেখে বলতে পারি মশাই, এমন ফাঁকা বাড়ি ভারতে কোথাও পাবেন না। দুনিয়ায় কত পাগল যে থাকে, সেই তো একবার শুনেছি কারা যেন তাস খেলার জন্য হাওড়া ব্রিজের চূড়োয় গিয়ে উঠেছিল। ওরে বাপু, এই মনোযোগ তোরা যদি লেখাপড়া দিতি, এক একটা আশু মুখুজ্জে হয়ে যেতিস। যাকগে, আমার কি। তারপর দলের আর একজন ভদ্রলোক মুখ খুললেন। কিন্তু দাদা, আপনি এখানে এসেছেন সে বিষয়ে তো কিছু বললেন না। বলুন না, একটু শুনি। আমি তখন আমার কেতাবের কথা সবিস্তারে বললাম। ভূতের বিরুদ্ধে কেতাব লিখব। গম্ভীর গলায় আমার কথা শুনলেন ওরা। গোফলা ভদ্রলোক বললেন, মানে ভূতের বিরুদ্ধেই শুধু লিখবেন, পেতনির বিরুদ্ধে কিছু লিখবেন না? নিশ্চয়ই লিখবো, নিশ্চয়ই লিখবো। ভূত আর পেতনি কি আর আলাদা? যেন একটু দমে গেলেন গোফ ভদ্রলোক। আমতা আমতা করে বললেন, সে কি কথা, ভূত আর পেতনি আলাদা নয়? কি বলছেন মশাই? মানে পাঠা ছাগল কি একই বস্তু? ষাঁড়ে আর গরুতে কোনো তফাৎ নেই? গরুর গোবর আর ষাঁড়ের গোবর কি একই? দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে শেষকালে আপনি দাদা মানে এমন একটা অসার কথা বললেন। চোখ বুজে কয়েকবার গোফ নাচালেন ভদ্রলোক। গোফের নাচ দেখতে দেখতে আমার মনে হলো, ভদ্রলোকের কথা তো নিতান্ত উড়িয়ে দেওয়ার মতো নয়। তার কথা সারবস্তু আছে বটে। ভেবেচিন্তে বললাম, ভাববার মতো কথা বলেছেন মশাই। ভাবছি পেতনির নামেও একটা আলাদা চ্যাপ্টার লিখব, নির্ঘাত লিখব। ভদ্রলোকের গোপ জোড়া হাসতে লাগলো। আরো একটা কথা বলে দিচ্ছি মশাই আপনাকে, জেনে রাখুন, পেতনির হাতে কারণ নিস্তার নেই, এমনকি ভূতেরও না। দারুণ ঘুম পাচ্ছে। আজ আর লেখাপড়া থাক। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। আজ রাতটা না হয় ঘুমিয়েই কাটাই। শুতে না শুতেই মাঝরাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি কি, আমার ঘরের মধ্যে একটি মেয়ে জানলার কাছে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। স্বপ্ন টপ্ন দেখছি নাকি? গলা খাকারি দিলাম দুবার, কিন্তু মেয়েটি একবার ঘাড় পর্যন্ত নাড়ালো না, যেন ঘরের মধ্যে কোথাও কেউ নেই। এমনিভাবে মাথায় চুল আঁচড়ে যেতে লাগলো, আর দু এক কলি রবীন্দ্রসঙ্গীত গাইতে লাগলো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। ধুর, তোর চাঁদের নিকুচি করেছে। খুব গম্ভীর গলায় আমি বললাম, খুকি, এত রাত্রিরে বাড়ি থেকে একলা একলা বেরিয়ে এসেছো এখানে কেন? ভালো করনি, ভালো করনি। দিনকাল খুব খারাপ, চারিদিকে চোর ডাকাত আজকাল। কেন, বাড়িতে কি গান গাইতে পারো না? চুল আঁচড়াতে দেয় না? এক ছটকায় আমার মুখোমুখি দাঁড়ালো খুকি। রেগে মেগে বলল, আপনি মশাই দাঁড়ান, ছোট লোক তো। অচেনা অজানা লেডিকে কুকি কুকি বলছেন। জানেন আমি কে? এই চলে এক্ষুনি আপনার ঘাড় মটকে দিতে পারি। মেয়েটির তেজ দেখে না হেসে পারলাম না। বললাম, খুকি, তুমি পেতনি সেজে আমাকে ভয় দেখাতে চাও, কিন্তু তুমি কি জানো যে ভূত পেতনিতে আমি একদম বিশ্বাস করি না। খুকি জানলা দিয়ে চিরুনিটা বাইরের ঘুটঘুটি অন্ধকারে ছুড়ে ফেলে। ও, বিশ্বাস করেন না? তা আপনার মতো গাধা আমি অনেক দেখেছি। আগে খুব বড় বড় কথা বলেন, তারপর যখন... বলতে বলতে খুকি একখানি অভাবনীয় কাণ্ড করে বসলো। বললে কেউ বিশ্বাস করবে না জানি, তবু বলে যাই। খুকি করলো কি, নিজের মুন্ডুটা খুলে ডান হাতে নিল, আমার শতরঞ্চির ওপরে রাখলো নিজের মুন্ডুটি। চোখের পলকে খুকির ধর পুরোপুরি উধাও হয়ে গেল, হাওয়ায় মিশে গেল। আমার মুখের দিকে তাকে মিটমিট করে হাসতে লাগলো খুকির মুন্ডু দুটি। মুন্ডু স্পষ্ট গলায় বলল, কি রে গাধা, এখনো তোর পেতনিতে বিশ্বাস হয় না? হাটে কোথাও দোষ নেই বলেই বুঝি আমি তখন অজ্ঞান হয়ে যাইনি। হাঁপাতে হাঁপাতে চলে এলাম নিচের ঘরে। হ্যাঁ,
চারজন ভদ্রলোক এক মনে তাস খেলে যাচ্ছেন। সমস্ত ঘটনা হাঁপাতে হাঁপাতে ওদের বললাম। মোটা সোটা ভদ্রলোক বললেন, খুকি কি জানেন? ওর আসল নাম হলো গিয়ে ইন্দু নিভাননী চক্রবর্তী। খুব খিটখিটে স্বভাবে, ভালো মানুষ পেলেই ভয় দেখায়। না না ভাই, আর কিছু নয়, তবে ওই যে মুন্ডুটা খুলে রেখে উধাও হয়ে যাওয়া, এই ব্যাপারটা। উফ, এই একটা ব্যাপার নিয়ে এত আশ্চর্য হওয়ার কি আছে শুনি? আরে আশ্চর্য হব না? একটা আস্ত সুস্থ মুন্ডু। আরে দূর দূর, আপনি মশাই সেই তখন থেকে খালি এক ওই মুন্ডু মুন্ডু করে পাগল হয়ে যাচ্ছেন। ওটা কি একটা বলার মতো জিনিস? ও কে না পারে? ও তো আমরা সকলেই পারি। বাকি তিনজনকে উনি বললেন, নে চল চল, চট করে মুন্ডু খুলে রেখে আমরা ধন নিয়ে কেটে পড়ি। এত যখন মুন্ডু মুন্ডু করে পাগল হচ্ছে, উনি বসে বসে প্রাণ ভরে সারা রাত আমাদের মুন্ডু দেখুক। যত সব। বলতে বলতে দেখি ঘরের মধ্যে 4টি মুন্ডু, ধর ফর কিছুই নেই। 4টি মুন্ডু ছাড়া আর কিছুই নেই। না 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 না, বলা ভুল হলো। আর একটি মুন্ডু আছে, আমার নিজস্ব মুন্ডু। বলা বাহুল্য, সেটি আমার নিজস্ব ধরের ওপরেই আছে। শেষ হলো আজকের নিবেদন। অরবিন্দ গুহর লেখা গল্প ভূত আছে পেতনি নেই। আজকে গল্পের সূত্রধর আমি বিকশিতা, কথকের চরিত্রে নীলাদ্রি, বংশীবদন রুদ্ররূপ, শিব শঙ্কর হালদার শুভজিৎ, তিনজন ভূতের চরিত্রে রাহুল, দেবাংশু ও সাগনিক, এবং পেতনির চরিত্রে রাইমা। গল্পের বেতার ও নাট্যরূপ নীলাদ্রি, পোস্টার ডিজাইনিং এ দেবাংশু, সাউন্ড মিক্সিং ও সমগ্র পরিচালনায় সপ্তর্ষি। আমরা ফিরে আসবো আবার আরো এক নতুন গল্প নিয়ে খুব শিগগিরই। ততদিন ভালো থাকুন, গল্পে থাকুন।
শেষ হলো আজকের নিবেদন। অরবিন্দ গুহর লেখা গল্প ভূত আছে পেতনি নেই। আজকে গল্পের সূত্রধর আমি বিকশিতা, কথকের চরিত্রে নীলাদ্রি, বংশীবদন রুদ্ররূপ, শিব শঙ্কর হালদার শুভজিৎ, তিনজন ভূতের চরিত্রে রাহুল, দেবাংশু ও সাগ্নিক এবং পেতনির চরিত্রে রাইমা। গল্পের বেতার ও নাট্যরূপ নীলাদ্রি, পোস্টার ডিজাইনিং এ দেবাংশু, সাউন্ড মিক্সিং ও সমগ্র পরিচালনায় সপ্তর্ষি। আমরা ফিরে আসবো আবার আরো এক নতুন গল্প নিয়ে খুব শিগগিরই। ততদিন ভালো থাকুন, গল্পে থাকুন।